ক্যাশ বাজেট থেকে 2 নম্বর ক্লাস। 1 নম্বর ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে নিও, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। প্রিপেয়ার ক্যাশ বাজেট অফ গ্রিনলাইট লিমিটেড ফর আগস্ট টু সেপ্টেম্বর 2017 ফ্রম দি ডাটা গিভেন বিলো। নিচে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, গ্রিনলাইট লিমিটেডের ক্যাশ বাজেট তৈরি করো আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে, আগস্ট সেপ্টেম্বর 2 মাসের। কি কি তথ্য এখানে দেওয়া আছে? সেলস, পারচেজ, ওয়াইজেস অ্যান্ড আদার এক্সপেন্স অফ দ্য বাজেটেড পিরিয়ড। বিক্রয় দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে, মজুরি দেওয়া আছে, অন্যান্য খরচসমূহ দেওয়া আছে। এখানে আছে অ্যাকাউন্ট টাইটেলস, মে মাসের টাকা, জুন মাসের টাকা, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের টাকা। সেলস 8 লক্ষ মে মাসে, জুনে 7,50,000 বিক্রয়ের পরিমাণ, জুলাইয়ে 9 লক্ষ, আগস্টে 8,50,000, সেপ্টেম্বরে 8 লক্ষ। পারচেজ, ওয়াইজেস, আদার এক্সপেন্স এখানে দেওয়া আছে। অতিরিক্ত কিছু তথ্য দেওয়া আছে। ক্রেডিট অ্যালাউড টু দ্য কাস্টমার ফর 2 months অ্যান্ড ফ্রম সাপ্লায়ার 1 month। এই বিষয়টা ভালো করে বুঝো। প্রথমত, ব্যবসায়ের মালিক আমরা নিজেকে ধরে নিব। আমরা যে ক্যাশ বাজেট তৈরি করব, ধরে নিব এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান। আমার ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্কের সমাধানই আমি করব। কাস্টমারের জন্য বলা হয়েছে যে 2 মাস সময় এলাও আছে। কাস্টমার তারা যাদের কাছে আমরা বিক্রি করি। 2 মাস সময় এলাও, এটার মানে হচ্ছে দাঁড়ে বিক্রয়। ক্রেডিট অ্যালাউড মানে দাঁড়ে বিক্রয়, অ্যালাউড হলো 2 মাস কাস্টমারের জন্য। আমি একজনের কাছে দাঁড়ে বিক্রয় করব, 2 মাসের মধ্যে আমাকে টাকাটা পরিশোধ করে দিতে হবে। মানে দেনাদারকে অবশ্যই আমাকে টাকা দিতে হবে, দেনাদার আমাকে টাকা দিবে। 2 months অ্যান্ড ফ্রম সাপ্লায়ার 1 month। সাপ্লায়ার বলতে আমি যে পণ্য বিক্রি করব, প্রথমে তো পণ্য আমাকে ক্রয় করে আনতে হবে। তো যে পণ্য আমাকে সাপ্লাই করবে, এই জন্য এটা সাপ্লায়ার বলা হয়েছে। নগদে যদি আমি পণ্য ক্রয় করি তাহলে তো আমার নগদ যাবে, এই ক্ষেত্রে পাওনাদারের কোনো প্রশ্ন আসে না। আমি যখন বাকিতে ক্রয় করব ঠিক তখনই আমার পাওনাদারের প্রশ্ন আসে। তখন সাপ্লায়ারের জন্য 1 month, এটার মানে হলো যে দেনাদারের জন্য 2 মাস সময় আছে। দেনাদার আমাকে টাকা দিতে হবে। আমি যদি বাকিতে বিক্রয় করি তখন না দেনাদারের সৃষ্টি হবে। দেনাদারের জন্য 2 মাস সময়, দেনাদার আমাকে টাকা দিতে হবে। পাওনাদারের জন্য 1 মাস সময়, পাওনাদারকে 1 মাসের মধ্যেই টাকা পরিশোধ করতে হবে, যেটা আমি পরিশোধ করব। অর্থাৎ ব্যবসায়ের মালিক হিসাবে পাওনাদার পাবে 1 মাসের মধ্যে, দেনাদার টাকা দিতে হবে 2 মাসের মধ্যে। লেগিন পেমেন্ট অফ ওয়াইজেস অ্যান্ড আদার এক্সপেন্স হাফ এ মান্থ। মজুরি এবং অন্যান্য যে খরচ প্রতি মাসে হাফ করে, আর হাফ থাকার কারণে কি কাজ করতে হবে এটা আমি অঙ্কের মধ্যে দেখিয়ে দিচ্ছি। সেলস অ্যান্ড পারচেজ আর মেড 10% অন ক্যাশ অ্যান্ড 90% অন ক্রেডিট। মানে সেলস এবং পারচেজ দুইটা, সেলস পারচেজ দুইটা নগদে হয় 10% অন ক্যাশ, নগদে 10% আর 90% টাকাই বাকিতে হয়ে থাকে, এটাই বলা হয়েছে। সেলস কমিশনের দ্বারা 2% অন দ্য সেলস is payable in the following month collection। এখানে যেটা বলা হয়েছে যে সেলস কমিশন, বিক্রয় কমিশন। বিক্রয় কমিশন বলতে বিক্রয় করার কারণে যে কমিশন দিতে হয়, এটা ব্যয়ের মধ্যে পড়ে বিক্রয় কমিশন। তো বিক্রয় কমিশন বকেয়া থাকে, সেলস পেবল, সেলস কমিশনের দ্বারা 2% অন দ্য সেলস ইজ পেবল ইন দ্য মান্থ, বকেয়া থাকে 2%। ফলোয়িং মান্থ কালেকশন, এটার মানে হচ্ছে যে যেই মাসে বিক্রয় সেই মাসে সেলস কমিশন 2% বকেয়া থাকে। আর দেনাদারের বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, দেনাদারের সাথে যে 2 মাসের সম্পর্ক আছে, 2 মাসের মধ্যে দেনাদারের টাকা আদায় হয়ে যায়, সেটা আগেই তথ্য এখানে দেওয়া আছে। আর এই 2 মাসকে টার্গেট করা হয়েছে ফলোয়িং মান্থ বলে, এই মাস বলে। তখন আমাদের এইখানে হবে 1 মাস, অর্থাৎ যেই মাসে বিক্রি ওই মাসে 2% বকেয়া। ফলোয়িং মান্থ এই হলো 2 মাস, টোটাল হলো 3 মাস। 3 মাসের কী কাজ এটা আমরা পরে বুঝব।
তারপর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেবল ইন আগস্ট 40,000। তো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেবল বলতে আয়কর বকেয়া 40,000 টাকা, রেন্ট পেবল ইন ক্যাশ পার মান্থ 3,000 টাকা, ভাড়া বকেয়া আছে প্রতি মাসে 3,000 টাকা। দি ক্যাশ ব্যালেন্স 1 আগস্ট 1,30,000। আগস্টের 1 তারিখে নগদ উদ্ধৃতি 1,30,000। তো বাজেট যেটা তৈরি করার জন্য বলা হয়েছে আগস্ট আর সেপ্টেম্বরের অনেকগুলো তথ্য দেওয়া আছে। তো যে ওয়ার্কিং আমাদের করতে হবে নগদ প্রাপ্তির জন্য, নগদ প্রদানের জন্য, তো এক এক করে আমরা সব করব। অঙ্কটার মধ্যে উল্লেখ আছে বাকিতে বিক্রয় আছে, নগদে বিক্রয় আছে, তারপর কি পরিমাণ দেনাদারদের কাছ থেকে কালেকশন এটাও বাইর করতে হবে। সেলস কমিশন নামে আরও একটা তথ্য আছে সেটাও বাইর করতে হবে যেটা বিক্রয়ের সাথে সম্পর্কিত। তো এই জন্য শুরুতে আমরা নগদে বিক্রয়ের পরিমাণ মানে বিক্রয় সংক্রান্ত যেগুলা নগদে বিক্রয়ের পরিমাণ যেখানে বলা হয়েছে সেলস 10% নগদে হয়, 90% দারে হয়। নগদে বিক্রয়ের পরিমাণ, বাকিতে বিক্রয়ের পরিমাণ, আবার সেলস কমিশন 2%, যে মাসে এই বিক্রয় ওই মানে মাসে বকেয়া থেকে 2%, আর ফলোয়িং মান্থ বলতে আরও 2 মাস, টোটাল 3 মাস। এই তথ্যটা এখন আমরা বাহির করে নিব। তো লক্ষ্য করো বর্তমানে বিক্রয়ের পরিমাণ মে মাসে 8 লক্ষ, জুন মাসে 7,50,000, তারপর জুলাই মাসে 9 লক্ষ, আগস্টে 8,50,000, সেপ্টেম্বরে 8 লক্ষ। এই হলো বিক্রয়। এটা থেকে আমরা তথ্যটা লিখে নিব। ক্যালকুলেশন নগদ বিক্রয় ক্যাশ সেলস, দারে বিক্রয় ক্রেডিট সেলস, সেলিং কমিশন বিক্রয়ের কমিশন, মাসের নাম, টোটাল বিক্রয়ের পরিমাণ বা সেলসের পরিমাণ, কি পরিমাণ নগদে বিক্রয়, কি পরিমাণ দারে বিক্রয়, কালেকশন আগস্টে আর সেপ্টেম্বরের বাজেট তৈরি করতে হবে, তো কি পরিমাণ কালেকশন, সেলিং কমিশন আগস্টে আর সেপ্টেম্বরে কত টাকা পড়ে সেটাই আমরা এখন বাইর করব। মে মাসে টোটাল বিক্রয় হচ্ছে 8 লক্ষ, বিক্রয় হচ্ছে 8 লক্ষ টাকা। তো 8 লক্ষ এর 10% 80,000 টাকা নগদী বিক্রয়, তাহলে 7,20,000 টাকা, অর্থাৎ 90%। 8 লক্ষের 90% নিশ্চয়ই বাকিতে বিক্রয়। মাস এখানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এক একটা মাসে কি পরিমাণ বিক্রয়, বিক্রয়টা আমি কোথায় পেয়েছি বলতো? বিক্রয় আমি এখানে এই যে বিক্রয়গুলো সেলস এখানে মে থেকে একেবারে সেপ্টেম্বর পর্যন্ত ওইটাই এখানে আমি বসিয়ে দিয়েছি। 7,50,000-এর 10% 75,000, 90% 4,75,000 আলাদা করে নিব। 9 লক্ষ-এর 10% 90,000, তারপর 90% হবে এখানে 8,10,000। 8,50,000-এর 10% 85, 90% 7,65,000। 8 লক্ষ-এর 10% 80,000, 90% 7,20,000। অর্থাৎ নগদে বিক্রয় এগুলা আমরা পেয়ে গেলাম। আলাদা করে মার্ক করে রাখি, আগস্টে নগদে বিক্রয়ের পরিমাণ 85,000, সেপ্টেম্বরে 80,000, কারণ নগদে কি পরিমাণ বিক্রয় এটা নগদ প্রাপ্তি আগস্ট মাসের, তো আমাদের তথ্যের প্রয়োজন আছে, মার্ক করে রাখলাম। এবার দারে যেই পরিমাণ বিক্রয় হয়েছে, দারে বিক্রয় হয়েছে মে মাসে 7,20,000, তারপর জুনে 4,75,000। এক একটা মাসে কি পরিমাণ বিক্রয় সেটা এখানে বাহির হয়ে গেছে। ওকে, এখন কালেকশন দারে বিক্রয়ের যে টাকাটা, অঙ্কের মধ্যে যে তথ্য দেওয়া আছে যে দারে বিক্রয় যেটা এটা 2 মাসের মধ্যে সংগ্রহ করা হয়, তাহলে 2 মাসের মধ্যে কালেকশন করা হয়। এখন দেখতে হবে আমাদের যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কি পরিমাণ কালেকশন হয়েছে। লক্ষ্য করো সেপ্টেম্বর, এখানে আগস্ট আর সেপ্টেম্বর এই দুইটা, সেপ্টেম্বর আর অক্টোবর না, আগস্ট আর সেপ্টেম্বর এই 2 মাসের কালেকশনটা দেখতে হবে। ওকে, মে মাসে দারে বিক্রয় 7,20,000, ফলে দেনাদারের সৃষ্টি হয়েছে। জুন জুলাই, তো জুন জুলাইয়ের টাকার আমার প্রয়োজন নাই, জুলাই মাসে টাকাটা এটা আদায় হয়ে যায়, আমার আগস্ট আর সেপ্টেম্বরের প্রয়োজন। জুন মাসে আছে 4,75,000, তো জুন জুলাই আগস্ট, অর্থাৎ জুলাই আগস্ট 2 নম্বর মাসে কিন্তু টাকাটা আদায় হয়ে যায়, তাহলে 4,75,000 আমার আগস্টে আদায় হয়। এই জন্য এখানে আমি 4,75,000 লিখে দিলাম, কারণ 2 মাসের মধ্যে পরের মাস তার পরের মাসেই তো টাকাটা আদায় হয়ে যায়। তারপর জুলাইয়ের যে টাকাটা, এখানে জুলাইয়ের টাকাটা 8,10,000,
তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বরে এটা আদায় হয় 2 নম্বর মাসে, এই জন্য 8,10,000 সেপ্টেম্বরে আদায় হয়েছে, এটা হলো কালেকশন, নগদ প্রাপ্তি। আর আগস্টের জুনের যে টাকা, এটা আগস্টে আদায় হয়েছে 6,75,000, এইটা এখানে লেখা হয়েছে। আশা করছি এখন পর্যন্ত যা বলেছি এটা বুঝতে পেরেছ। এখন বিক্রয় কমিশনের যে পরিমাণটা, কমিশন নিয়ে তথ্য আছে। সেলস কমিশনের দ্বারা 2% অন দ্য সেলস ইজ পেবল ইন দ্য মান্থ ফলোয়িং মান্থ। বিক্রয়ের সাথে এই যে 2 মাস আছে, আর এখানে বলা হয়েছে সেলস কমিশনের দ্বারা 2% অন দ্য সেলস ইজ পেবল ইন দ্য মান্থ, ওই মাস সহ ফলোয়িং মান্থ আরও 2 মাস হিসাব করে 3 মাসের মধ্যে সেলস কমিশন 2% টাকাটা ধরতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 মাসের মধ্যে যদি হয়, এখন মে মাস থেকে হিসাব করো, মে মাসে টাকার পরিমাণ আছে 8 লক্ষ, সেলসের উপরে টাকা আছে 8 লক্ষ, 3 মাস হিসাব করো। তো মে, জুন, জুলাই, আগস্ট, মের পরে জুন, জুলাই, আগস্ট 3 মাস, তখন আগস্টে পড়ে না। তো এখন 8 লক্ষ এর 2%, কত পার্সেন্ট এখানে বলা হয়েছে? 2%। মে থেকে হিসাব করো 3 মাস, জুন, জুলাই, আগস্ট, তাহলে 8 লক্ষ, এই 8 লক্ষ টাকার 2% 16,000 আগস্টে আসে, জুন, জুলাই, আগস্ট। এখন জুনের যে 7,50,000 আছে, এখানে যে জুন আছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর এখানে পড়ে। তো 3 মাস এখানে সেলিং কমিশনের টাকা দিতে হবে, এগুলো নগদ প্রদানের টাকা। 7,50,000 2% 15,000 টাকা তখন এখানে বসে যাবে। অর্থাৎ মে মাসের পরবর্তী 3 মাস হিসাব করে 3 নম্বর মাস আগস্ট হয়, কমিশনের টাকাটা দিতে হবে। আর জুনের পরবর্তী 3 নম্বর মাস হিসাব করে সেপ্টেম্বর 15,000 টাকা হয়, এই টাকাটা দিতে হবে। এখন আমরা বাহির করে নিব পাওনাদারকে কি পরিমাণ পরিশোধ। এখন পাওনাদারকে পরিশোধ করতে হয় 1 মাসের মধ্যে, এখানে দেওয়া আছে সাপ্লাইয়ার 1 মান্থ। তো সেই ক্ষেত্রে আমরা দেখি পারচেজের পরিমাণ আছে 4 লক্ষ, 4 লক্ষ 20, 5 লক্ষ, 5 লক্ষ 50, 3 লক্ষ 50। তথ্য আছে সেলস আর পারচেজ, নগদে 10% হয়, বাকিতে 90% হয়। তাহলে দাঁড়ে কি পরিমাণ হয় এটাও বাহির করব, নগদে কি পরিমাণ হয় এটাও বাহির করব। তোমরা শুধু দেখে নাও পারচেজ, ক্রয় 4 লক্ষ, 4 লক্ষ 20, এক একটা মাসে আলাদা করে আছে। মে মাসে 4 লক্ষ, জুনে 4 লক্ষ 20, জুলাইয়ে 5 লক্ষ, আগস্টে 5 লক্ষ 50, সেপ্টেম্বরে 3 লক্ষ 50 এখানে দেওয়া আছে। তো এই যে দেখো, ক্যালকুলেশন অফ পেমেন্ট অফ ক্রেডিটর্স, মাস, টোটাল পারচেজ, নগদের 10%, বাকিতে 90%, কী পরিমাণ নগদ প্রদান আগস্টের, সেপ্টেম্বরের এখানে। তারপর মে মাসে টোটাল ক্রয়ের টাকাটা, জুন মাসের, জুলাই, আগস্টের, সেপ্টেম্বরের ক্রয়ের টাকা কোথায় থেকে বসালাম? এই যে ক্রয়ের টাকা 4 লক্ষ, 4 লক্ষ 20, এটা নগদে 10%, বাকিতে 90% হয়, তাই তো? সেই জন্য এই যে দেখো 4 লক্ষ এর 10% 40, 90%, 3 লক্ষ, সেই টাকাটার মতোই 4 লক্ষ 20,000 এর 10% 42,000, 90% এত। 5 লক্ষ এর 10% 50,000, 90% এত। 5 লক্ষ 50,000 এর 10% 55,000, 90% হচ্ছে এত। তারপর এখানে 3 লক্ষ 50,000 এর 10% 35,000, 90% এত। ওকে, তারপর দেখি আমাদের আগস্টে আর সেপ্টেম্বরে কোনো পেমেন্ট প্রদান আছে কিনা। তথ্য যেহেতু অঙ্কের মধ্যে দেওয়াই আছে যে পাওনাদারকে 1 মাসের মধ্যে পরিশোধ করতে হয়, তাহলে এই জায়গায় মে মাসের টাকাটা 3,60,000 বাকিতে যেটা হয়েছে, এটা জুনে গিয়ে পরিশোধ করতে হবে। জুনের টাকাটা 3,78,000 যেটা হয়েছে, এটা জুলাইয়ে গিয়ে পরিশোধ করতে হবে। জুলাই যে 4,50,000, এটা পরের মাস আগস্টে গিয়ে পরিশোধ করতে হবে। তাহলে 4,50,000 আগস্টে পরিশোধ করতে হবে, তাহলে এটা পেমেন্ট 4,50,000 আগস্টে পরিশোধ, ঠিক আছে এটা। তারপর আগস্টের টাকা, আগস্টের যে টাকাটা এটা সেপ্টেম্বরে গিয়ে পরিশোধ, আগস্টে 4,95,000, তো এটা পরের মাস, আগস্টের পরের মাস সেপ্টেম্বর, সেপ্টেম্বরে 4,95,000 আমরা পেমেন্টে বসালাম। তো নগদ প্রদান আগস্টে, এটা হচ্ছে জুলাইয়ের টাকা, এবং এটা হলো আগস্টের টাকা যেটা সেপ্টেম্বরে প্রদান, জুলাইয়ের টাকা আগস্টে প্রদান। অতএব দুইটা ক্যাশ পেমেন্টও আমরা পেয়ে গেলাম। তো নগদ কি পরিমাণ প্রদান, যেমন আগস্টে 55,000, সেপ্টেম্বরে 35,000, এটাও তোমরা দেখে রাখো। তারপরে অঙ্কের মধ্যে আরও কিছু তথ্য আছে।
যেমন এখানে একটা তথ্য দেওয়া আছে লেগ ইন পেমেন্ট অফ ওয়াইজেস এন্ড আদার এক্সপেন্স হাফ মান্থ। তো এই যে ওয়াইজেস আর অন্যান্য যে ব্যয়গুলো আছে, ওয়াইজেস এখানে কত আছে, এটা কিছু ওয়ার্কিং এক্সট্রা করতে হয়। ওয়াইজেস এখানে আমরা বাহির করব আগস্ট এবং সেপ্টেম্বর মাসের। আগস্টের ওয়াইজেস 2,20,000, এই যে আগস্টের, এটার প্রিভিয়াস মান 2,40,000। বলতে পারো বর্তমানে একটা সূত্রের মাধ্যমেই বাহির করতে হয় হাফ থাকার কারণে। 2,20,000 এটা হলো আগস্টের, আর 2,40,000 এটা হলো জুলাই প্রিভিয়াসের। প্রিভিয়াস কেন প্রয়োজন আমি তোমাদের দেখাচ্ছি। যেমন এখানে লক্ষ্য করো, ক্যালকুলেশন অফ ওয়াইজেস, হাফ কারেন্ট মান্থ হাফ প্রিভিয়াস মান্থ, এইটার সূত্র অনুযায়ী বাহির করতে হবে। তাহলে আগস্টে এখানে আছে কারেন্ট মান্থ 2,20,000-এর হাফ, আর জুলাইয়ের 2,40,000-এর হাফ। দুইটার টাকা আলাদা বাহির করে যোগ করলে 2,30,000 হবে। আবার যদি দেখাই এই আগস্টের 2,20,000-এর হাফ আর 2,40,000 প্রিভিয়াস মান্থের হাফ যোগ করে নিব। সেপ্টেম্বরে গেলে সেপ্টেম্বরের কারেন্ট মান্থ 1,80,000, প্রিভিয়াস মান্থ অর্থাৎ আগের যেটা 2,20,000 আগস্টের, তো দুইটার হাফ আমরা যোগ করে নিব। সেপ্টেম্বর 1,80,000, এটা সেপ্টেম্বর, এটা হাফ, আর প্রিভিয়াস জুলাইয়ের 2,20,000-এর হাফ যোগ করলে 2,00,000 টাকা। তারপর আমরা অন্যান্য যে আদার এক্সপেন্স বলা হয়েছে সেটা বাইর করব। আদার এক্সপেন্স এখানে আছে আগস্ট, মানে আগস্টে যদি বাইর করি এটা কারেন্ট হচ্ছে 60,000, প্রিভিয়াস 70,000, তাই না? তারপর আমরা যদি সেপ্টেম্বরের বাইর করি, সেপ্টেম্বরের কারেন্ট হচ্ছে 50,000 চলতি, আর প্রিভিয়াস 60,000, তো এগুলো হাফ করে নাও। আগস্টের বাইর করলে 60,000-এর হাফ, 70,000-এর হাফ। সেপ্টেম্বরের বাইর করলে প্রথমে 50,000-এর হাফ, তারপর 60,000-এর হাফ। সূত্রটা কিন্তু এখানে একে, আগস্টে 60,000-এর হাফ 70,000, প্রিভিয়াস মান্থের হাফ, অবশেষে 65। সেপ্টেম্বরের প্রথমে 50,000-এর হাফ, তারপর আগের মাস আগস্টের হাফ, এখানে 55,000। এই উত্তরগুলো আমরা পেয়েছি। ফাইনালি আমরা ক্যাশ বাজেটটা তৈরি করব। আগের ক্লাসে যে নিয়মটা ছিল, এই যে ব্যালেন্স বিডি, তারপর যাবতীয় প্রাপ্তি যাবতীয় প্রদান বাদ দিয়ে অবশেষে ব্যালেন্স সিডি বাইর করতে হবে। তো এখানে আলাদা কিছু না, একই রকম এটা। তো ব্যালেন্স বিডি যেটা আগস্টে দেওয়া আছে 1,30,000, এইটা বসাবো। এখন নগদ প্রাপ্তি ক্যাশ রিসিপ্ট আর কী কী আছে, এই যে ওয়ার্কিং করলাম 1 নম্বর ওয়ার্কিং। এখানে দেখো আগস্টে ক্যাশ সেলস নগদ বিক্রয় 85, এটা কিন্তু নগদ প্রাপ্তি। সেপ্টেম্বরে 80,000, এটাও নগদ প্রাপ্তি। আগস্টে দেনাদারের কাছ থেকে ক্রেডিট সেলসের বা দেনাদারের কাছ থেকে যেটা পেয়েছি 6,75,000, এটাও নগদ প্রাপ্তি। সেপ্টেম্বরের 8,10,000, এটাও নগদ প্রাপ্তি। এটা নগদ প্রাপ্তির মধ্যে পড়ে। তো এখন পর্যন্ত এই দুইটা পেলাম। তো এই যে দেখো আমি এটা এখানে বাইর করে দিচ্ছি। অ্যাকাউন্ট টাইটেলস আগস্টের টাকা সেপ্টেম্বরের টাকা। শুরুতে ব্যালেন্স বিডি 1,30,000 যেটা ছিল এইটা। ক্যাশ রিসিপ্ট এখানে ক্যাশ সেলস আর ক্রেডিট সেলস দেনাদারের যেটা 85,000, আর এটা 6,75,000। অর্থাৎ বর্তমানে আমি যেটা করেছি নগদ বিক্রয় 85,000, এটা আগস্টে নিয়েছি। পাশাপাশি দেখে রাখো সেপ্টেম্বরেরও কিন্তু 80,000, যেটা পরেরটাতে বসাবো। আগস্টের কালেকশন 6,75,000 দ্বারাই বিক্রয়ের, সেপ্টেম্বরেরও 8,10,000, এটাও দেখে রাখো, এটা তো পরেরটাতে বসাতে হবে। আমি আগে শুধু আগস্টেরটা বাইর করতেছি। ক্যাশ সেলস ক্রেডিট সেলস দুইটা যোগ করলে 8,90,000 টোটাল রিসিপ্ট। এটা টোটাল রিসিপ্ট, এটা কি এ ধরে নেওয়া হলো। এবার ক্যাশ পেমেন্ট কী কী আছে সেটা এখন আমরা প্রথমে তো এখান থেকে পাবো যে আগস্টে কি পরিমাণ নগদে ক্রয় মানে তো নগদ গেছে, এটা ক্যাশ পেমেন্ট 55,000, আর সেপ্টেম্বরে 35,000। আগস্টে 55,000, সেপ্টেম্বরে 35,000। আবার পাওনাদারকে পরিশোধ করা হয়েছে আগস্টে 4,50,000, সেপ্টেম্বরে 4,95,000। এই দুইটা আগে লিখে নেই। ক্যাশ পারচেজ নগদ 55, সেপ্টেম্বরে 35, এটা পাশাপাশি এখানে পরে লিখে নিও, আগেরটা আগে করো। সাপ্লাইয়ারের 4,50,000। তারপরে আর যে সকল ব্যয়গুলো আছে আমরা এখানে ওয়ার্কিং করে নিয়েছিলাম, যে আগস্টে ওয়াইজেস 2,30,000, এই যে ওয়াইজেস, আর সেপ্টেম্বরে 2,00,000। আদার এক্সপেন্স আগস্টে 65,000, সেপ্টেম্বরে 55,000। এগুলো এখন বসানো হবে।
ওয়েজেস 65, 55, 55টা পরে বসাতে হবে। আদার এক্সপেন্স বা আগেও বসাতে পারো, অসুবিধা নেই, পাশাপাশি বসিয়ে দাও। তো এটা বসাতে পারো আদার এক্সপেন্স পর্যন্ত, এটা আমরা বসালাম। তারপর আমাদের আরও একটা ব্যয় আছে, সেটা হলো সেলস কমিশন। আগস্টে 16,000 বিক্রয়ের উপর কমিশন দিতে হবে, আর সেপ্টেম্বরে 15,000। এই হলো একটা সেলস কমিশন। আর অঙ্কের মধ্যে আরও অতিরিক্ত আছে এই যে ইনকাম ট্যাক্স পেবল, যেটা 40,000, যদিও পেবল, তো এটা তো পরিশোধ করতে হবে, এটা ব্যয় হিসাবে আনতে হবে। ইনকাম ট্যাক্সের 40,000 এখানে আনতে হবে, রেন্ট পেবলের 3,000 টাকা আনতে হবে। আর তো কোনো ব্যয় নেই, তো এই তিনটা নিয়ে আসো, অর্থাৎ বর্তমানে সেলস কমিশন, ইনকাম ট্যাক্স পেবল আর এই রেন্ট পেবলের টাকাটা। সেলস কমিশন 16,000, ইনকাম ট্যাক্স পেবল 40,000, এটা কিন্তু আগস্টে বলা আছে। এই যে ইনকাম ট্যাক্স পেবল, এটা আগস্টের কিন্তু 40,000। রেন্ট পেবল ইন ক্যাশ পার মান্থ 3,000, প্রতি মাসে যেহেতু 3,000 রেন্ট পেবল, এটা আগস্টও নিতে হবে, সেপ্টেম্বরও নিতে হবে। তো ইনকাম ট্যাক্স পেবল 40,000, ওকে, সবগুলা শেষ। এখন A to Z ব্যয় যোগ করো। ব্যয় যোগ করলে টোটাল ক্যাশ পেমেন্ট বি ইকুয়াল টু 8,95,000। উপরের টাকা, এই যে নগদ প্রাপ্তি থেকে নগদ প্রদান বিয়োগ করো। নগদ প্রাপ্তি থেকে নগদ প্রদান বিয়োগ করলে তখন ব্যালেন্স সিডি 31,000 চলে আসে। ওই 31,000 তুমি এখন ওইখানে নিয়ে আসো, এই যে ব্যালেন্স বিডি বলে সেপ্টেম্বরের জন্য। তারপর এই যে তথ্যগুলো যেখান থেকে নিয়েছি, তার পাশাপাশি কিন্তু এই তথ্যগুলো আছে। একই সাথে আমরা ক্যাশ সেলস, ক্রেডিট সেলস দুইটা বসিয়ে এই তিনটা যোগ করলে 9,21,000। ব্যয়ের টাকাগুলো পাশাপাশি আছে, শুধু ইনকাম ট্যাক্স পেবল এটা আগস্টের, এই জন্য এটা নেই। রেন্ট পেবল প্রতি মাসের সমান, এই জন্য এটা দুই জায়গায় বসে। অবশেষে ব্যয়গুলো যোগ করে 8,03,000। তারপর উপরের টাকা থেকে এটা বিয়োগ করলে এই যে 1,08,000 হয়, এটাই হচ্ছে এই যে ক্যাশ বাজেট, মানে সেপ্টেম্বরের উদ্ধৃত্ত আর আগস্টের নগদের উদ্ধৃত্ত। এটা এই ধরনের ম্যাথ এইভাবে সমাধান করতে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন।